যেতে কি বিরক্ত লাগে, কথা ছাড়াতে পারে না। আমি না করি কিছু হবে। আচ্ছা, আমি যে ভ্যাকসিন দিয়ে ফেলেছি, কত পার্সেন্ট আমার চান্স কোভিড হওয়ার বলো তো? দেবে পড়া করো নাই, বলো না। বুঝতে যাবে যেহেতু প্রতিদিন বাল ডাক্তার এটা মনে দিব, এটাই বেশি পেন। হ্যাঁ, কোভিডও খুব খারাপ হয়ে গেছে। সকালে এখানে ছিলাম, যে কোয়েশ্চেনটি দিতে খুব ফেভারিট একটা কোয়েশ্চেন, যে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড পেশেন্ট যদি ব্লাড এক্সামিন করি মাইক্রোস্কোপি করি, অবশ্যই দেখুন মাইক্রোস্কোপি ফাইন্ডিংস পাবো। এটি কোয়েশ্চেন খুব ফেভারিট একটা কোয়েশ্চেন, কিন্তু সব ভাইরাসের ক্ষেত্রে শুধু ভাইরাসই পায়। এখানে এডিশনাল দুটো জিনিস, free surface antigen, the form of filaments and PR. শালা পার্সেন্টেজ এটা দিছে। আচ্ছা, আমরা হেপাটাইটিস বি ভাইরাসের স্ট্রাকচার যদি একই জিনিস, এখানে স্ট্রাকচারটা তোমরা দেখো, দেখো ভাইরাসের স্ট্রাকচার বললে সকালে তো বলছি নিউক্লিওক্যাপসিড, ওইভাবে বলতে হবে। কোরে কি থাকে, কোরে শুধু নিউক্লিক অ্যাসিড থাকে না, অনেক ভাইরাসের ক্ষেত্রে এনজাইমস থাকে, কিছু প্রোটিনস থাকে, এবং সেই ক্ষেত্রে এই ভাইরাসে আছে এগুলো। এখানে নিউক্লিক অ্যাসিড অবশ্যই আছে। হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ আছে, মোস্টলি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। তারপরে আছে কোর অ্যান্টিজেন আছে, এটা এইচবিসি এসজি এইচবিপি এসজি, দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে। ডিএনএ পলিমারেজ আছে, কাইনেজ, এটা কাইনেজটা বেশি ইম্পর্টেন্ট না, তাহলে ডিএনএ পার্শিয়ালি কমপ্লিট সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের অ্যারেঞ্জমেন্ট কিরকম, কিভাবে থাকতে পারে, কিভাবে থাকতে পারে, যে কোনো ভাইরাস যেগুলো কি ভাবে থাকতে পারে, কোয়েশ্চেন না বুঝতে তো হবে না, এগুলো পরে আসছে। এই যে নিউক্লিক অ্যাসিডটা ডিএনএ হোক আরএনএ হোক কি ভাবে থাকতে, আচ্ছা সার্কুলার লিনিয়ার স্ফেরিক্যাল, সিঙ্গেল স্ট্র্যান্ড হতে পারে, ডাবল স্ট্র্যান্ড হতে পারে, সার্কুলার থাকতে পারে, লিনিয়ার থাকতে পারে, আর কি হতে পারে, ইকোসাহেড্রাল। হ্যাঁ, ইকোসাহেড্রাল, এটা তো ক্যাপসিড, সরি ইকোসাহেড্রাল ক্লিনিক্যাল সেগমেন্টেড, কিছু ক্ষেত্রে সেগমেন্টেড জেনোম আছে। দুইটা ভাইরাসের নাম, রোটাভাইরাস, এই দুইটা হলো সেগমেন্টেড জেনোম। এখানে এটা পার্শিয়ালি কমপ্লিট সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এক পাশে দেখবে অ্যাবসেন্ট আছে, ডিএনএ পলিমারেজ আছে, আর কোর অ্যান্টিজেন আছে, সারফেস অ্যান্টিজেন আছে। তাহলে আমরা কি অ্যান্টিজেন পাচ্ছি, অ্যান্টিজেন দেখছি ছবিতে দেখা যাচ্ছে দুইটা অ্যান্টিজেন, তিনটা অ্যান্টিজেন, একদম বাইরে সারফেস অ্যান্টিজেন দেখা যাচ্ছে, আর একটা কোর অ্যান্টিজেন। কোর অ্যান্টিজেন সি বলতে আসলে কোর বোঝায় না, সি অ্যান্টিজেন এন্ড ই অ্যান্টিজেন, HBE and HBC as it, আর ডিএনএ পলিমারেজ। এরপরে যেটা দেখা যাচ্ছে নিচে দেখো 22 ন্যানোমিটার দুইটা পার্টিকেল দেখা যাচ্ছে, একটা ফিলামেন্টাস আর একটা স্পেরিকেল, এগুলো হলো ফ্রি সারফেস অ্যান্টিজেন। একই জিনিস এখানে জেনোমটা দেখো কিরকম, ভাইরাস ডিএনএ যেটা দেখাচ্ছে এক পাশে কিন্তু কমপ্লিট না, ডাবল স্ট্র্যান্ডেড না, এটা সার্কুলার ঠিক আছে কিন্তু ইনকমপ্লিট, এটা বলতে হবে। এখানে দেখো কোর, যেটা ভাইরাস কোর, যেটা কোর যদি আমি
treatment with a strong detergent that is soluble HBEAG দেখো ছবিটা দেখো release from the core করতে কিন্তু EAG টা বের হয়ে আসতে পারে বাট CAG যেটা আছে ভাইরাস কোড CAG স্ট্রং ডিটারজেন্ট কিন্তু এটা আসবে না তাহলে আমরা ব্লাডে CAG টা পাই না আমরা ব্লাডে পাই দুটো অ্যান্টিজেন যদি এই ভাইরাসের তিনটে অ্যান্টিজেন আছে HBS HBEAG HBCAG কিন্তু CAG যেটা এটা রিলিজ হয় না এবং এটা যেহেতু রিলিজ হয় না এটা আমরা ল্যাবরেটরিতে ডিটেকশন করতে পারি না দুইটা অ্যান্টিজেন মার্কার এটা সেরো মার্কার দুইটা সেরো মার্কার বা সেরোলজিক্যাল মার্কার দুইটা অ্যান্টিজেন সেরোলজিক্যাল মার্কার তার অ্যান্টিজেন আছে তিনটা যখন ডায়াগনস্টিক মার্কার বলবে তোমাকে বলতে হবে দুইটা HBsAg HBEAg CAG আছে এটার এগেইনস্টে অ্যান্টিবডি ডেভেলপ হবে তাহলে সেরো মার্কার করলে আবার তিনটা অ্যান্টিজেনের এগেইনস্টে তিনটা অ্যান্টিবডি ডেভেলপ করবে NTSBS NTSBC NTSBE তাহলে আমরা পরে আরো বলবো কি পেলাম ডায়াগনস্টিক সেরোলজিক্যাল মার্কার হেপাটাইটিস বি ভাইরাসের কি কি আছে দুইটা অ্যান্টিজেন তিনটা অ্যান্টিবডি HBsAg HBEAg NTSBS NTSBC NTSBE এখন কোশ্চেন হলো C অ্যান্টিজেন আছে কি নাই অবশ্যই আছে নাইলে NTSBC আসবে থেকে তাহলে এটা তুমি মার্কার হিসেবে বললা না কেন এটার অ্যানসার হলো HBCAg এটা সার্কুলেশনে থাকে না ভাইরাস পার্টিকেল থেকে সার্কুলেশনে রিলিজ হয় না বুঝা গেছে এবার বুঝাতে পারছি এখানে সবকিছু আছে inner core synthesized with the nucleus contains hepatitis B core antigen is not secreted and does not circulate in the blood it is not secreted HBCAg is not secreted and does not circulate in the blood that's why it is not possible to detect HBCAg in blood একদম পসিবল না এটা ঠিক না এটা অবশ্যই পসিবল এটা যে তোমাদের লেভেলে পসিবল না আমরা এই অ্যান্টিজেন ডিটেকশন করার জন্য যে সমস্ত কনভেনশনাল টেস্ট করি এগুলোতে পসিবল না HBeAg secreted and present in the circulation partially double-stranded circular DNA genome partially double-stranded circular DNA genome তাহলে কোরে কি আছে এটা স্ট্রাকচার মরফোলজি সকালে বলছিলাম তো এই ভাইরাসের মরফোলজি জানতে হবে তোমরা আসলে আমার লেখাটা উল্টা হয়ে গেছে তুমি লিখবা প্রথম নিচের লাইনটা আগে পার্শিয়ালি ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ ঠিক আছে HBCAg HBEAg আরেকটা হলো ডিএনএ পলিমারেজ হেপাটাইটিস বি ভাইরাসের স্ট্রাকচার কি হলো কোরে কি আছে কোরে আছে পার্শিয়ালি ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ জেনোম ডিএনএ পলিমারেজ HBCAg HBEAg এরপরে সারফেসে কি আছে এটা এখনো বলা হয়নি লাইন বাই লাইন যেভাবে আসছে ওই লিখতে লিখতে প্রচুর সময় লাগে শর্ট হ্যান্ড যে সাংবাদিকটা লিখে এর কয়টা তিনটা পাঁচটা ওয়ার্ড লিখলে শেষ কোর উপর লিখবা কোর এরপর লিখবা পার্শিয়ালি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ পলিমারেজ HBCAg HBEAg এরপরে লিখলে তোমার মনে রাখতে হবে CAG যেটা এটা রিলিজ মেনা সার্কুলেশনে পাওয়া যায় না EAG কে অবশ্যই রিলিজ সার্কুলেশনে পাওয়া যায় ডিটেকশন করা যায় outer envelope it is enveloped virus
হেপাটাইটিস, পাঁচটা হেপাটাইটিস ভাইরাসের মধ্যে দুইটা নন এনভেলপ HBES, সরি হেপাটাইটিস HIV, HEV নন এনভেলপ অথবা ম্যাট্রিক্স ভাইরাস আর BCG এনভেলপ ভাইরাস। Surface antigen, previously called Australian antigen, Australian antigen or Australian antigen. HBsAg দুইটা কম্পোনেন্ট একটু কোশ্চেন জানতে চলবে। Group reactive antigen, HBsAg contains two component আর একটা group reactive molecule আছে আর একটা type specific molecule আছে। তার মানে group specific আর type specific। Group specific molecule is the epitope. A type specific beta. Two pairs of type specific dy and wr. Only one member of each pair being present at a time. এবার তোমরা combination করো, তোমরা করছো permutation combination, তাহলে serotype তুমি বের করতে পারবে। Group specific আছে একটা, এটা শুধু a epitope। এপিটোপ তো মনে আছে 50% স্টুডেন্ট এখন আমি এপিটোপের ডেফিনিশন দিয়ে শুরু বলতে পারবে না, অ্যান্টিজেন আমি পড়িয়েছিলাম। আচ্ছা, আর টাইপ স্পেসিফিক অ্যান্টিজেন আছে টু পেয়ার, একটা হলো DY/WR, ঠিক আছে। এখানে আবার কথা আছে অনলি ওয়ান মেম্বার অফ ইচ পেয়ার ইজ প্রেজেন্ট এট এ টাইম, তাহলে ADW হতে পারে, AYW হতে পারে, ADR হতে পারে, AYR হতে পারে। ইচ পেয়ারের যে কোনো একটা আসবে টাইপ স্পেসিফিক এপিটোপ। বুঝতে পারি নাই, এটা বুঝতে না পারলে নেক্সট স্লাইডে বুঝবে। Four subtypes of এখানে আছে, four subtypes of HBsAg, এটা আসলে epidemiological purpose এ দরকার হয়। এটা লেখা আছে গ্রুপ স্পেসিফিক এপিটোপ একটা, টাইপ স্পেসিফিক এপিটোপ দুই পেয়ার, দুই পেয়ারের এক পেয়ারের একটা আসবে। তাহলে একটু বলে দিলাম ADW, ADR, AYW, AYR, এইভাবে। যদি কেউ জিজ্ঞেস করে HBsAg কয় ধরনের, কঠিন কোয়েশ্চেন হয়ে গেল, বা কত সেরোটাইপ কি, সেরোটাইপ এটাই। Four subtypes of HBsAg: ADW, AYW, ADR, AYR. একই কথা, serotypes according to HBsAg type বা subtype হিসেবে serotyping করা হয়। এগুলো বুঝে তো, serotype, genotype। Serotype হলো according to differences in serological marker, এটা হলো serotype। Genotype genetic material difference যদি থাকে ওইভাবে genotype। Sequence difference, nucleotide sequence difference এর উপর ডিপেন্ড করে genotyping করা হয়। তাহলে serotyping একটু বললাম, but immunity is not serotype specific। আর genotype, 8 genotype, A2H genotype and D prevalent in this subcontinent, D are in this subcontinent, A and D are prevalent in this subcontinent.
Entire particle measures 42 nanometer. Free anticellular measurement for about 22 nanometer. And a particle access production of envelopes, free forms always appear in the blood. Actually, there are 22 nanometer spheres and long filaments 22 nanometer composed of only surface antigen. এখানে তোমরা আগের ছবি দেখেছো ওখানে ভাইরাল ডিএনএ নাই তাইলে এই জিনিসগুলো spherical particle and filamentous particle are infectious particle কিনা ব্লাডে তো আমরা ডেইন পার্টিকেল পেয়েছি দ্যাট মিন্স কমপ্লিট ভাইরাস পেয়েছি কিন্তু ফ্রি অ্যান্টিজেন পেয়েছি ফ্রি অ্যান্টিজেন ইন দ্য ফর্ম অফ spherical particle and filamentous particle আমার কথা হলো ডেইন পার্টিকেল তো ইনফেকশাস এটা ভাইরাসটা অবশ্যই ইনফেকশাস এই যে ফ্রি পার্টিকেল যেগুলো পেয়েছি আর ইনফেকশাস কিনা এটা ইনফেকশাস কিনা HPSSG এটা তো HPSSG বলছি এটা ইনফেকশাস কিনা ডিএনএ না থাকলে ইনফেকশাস কেন হবে তো সেই ক্ষেত্রে ডিএনএ ছাড়া দ্যাট ইজ জেনোম ছাড়া কোনো পার্টিকেল ইনফেকশাস পার্টিকেল তোমরা জানো না উইদাউট জেনোম প্রিয়ম আর কিছু প্রিয়মটা জেনোম নাই হোয়াট ইজ প্রিয়ম small infectious pugnacious agent is called prion. Prion disease করে কি disease করে ম্যাট কাউ যদি ম্যাট কাউ পাগলা কোনো মনে থাকে রেকর্ড ফিচার বন্ধ এক কথায় বলো নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার সুন্দর করে বলতে হবে ডাক্তার নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার এর মধ্যে ম্যাট কাউ এক কথায় কি বলতে হয় নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার তাহলে এরা ইনফেক্টিভ না নো ভাইরাল ডিএনএ দ্যাটস হোয়াই ইট ইজ নট ইনফেকশাস ঠিক আছে এটা মনে রাখতে হবে এখন এটা এখানে নাই বোধহয় প্রচুর পরিমাণে ফ্রি সারফেস অ্যান্টিজেন থাকে ব্লাডে প্রচুর পরিমাণ মধ্যে দুটো আমি বললে বুঝতে 1:10,000 একটা যদি ডেড পার্টিকেল থাকে 10,000 ফ্রি সারফেস অ্যান্টিজেন থাকে ইন কেস অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড পেশেন্ট এখন এটার ইম্পর্টেন্স আছে ইম্পর্টেন্স আমি পরে বলবো very important antigen কি কি হলো HBsAg CAG EAG আর HBeAg it is an indicator of transmissibility বুঝা গেছে এটা HBeAg থাকে কোথায় HBCAg থাকে কোথায় কোরে থাকে ঠিক আছে HBeAg থাকা মানে কি বোঝা যাচ্ছে ভাইরাস অবশ্যই আছে CAG থাকা মানেও ভাইরাস আছে নাইলে কোর থাকা মানে তো ভাইরাসটা আছে এনভেলপ না থাকতে পারে সারফেস অ্যান্টিজেনগুলা ওখানে তো জেনোম নাই কোর নাই তাহলে আমরা কি বলতে যাচ্ছি ইন্ডিকেটর অফ ট্রান্সমিসিবিলিটি CAG EAG দুইটাই হবে বাট CAG যেহেতু আমরা ডিটেকশন করতে পারি না ইট ইজ নট রিলিজড ইন দ্য সার্কুলেশন ইট ইজ নট ডিটেক্টেড ইন দ্য ব্লাড দ্যাটস হোয়াই এটা বলা যাবে ঠিক আছে তাহলে ইন্ডিকেটর অফ ট্রান্সমিসিবিলিটি EAG because E antigen is located in the on the core protein it means that infectious particle must be present in the patient's blood ভাইরাস না থাকলে EAG আসতে পারে না ভাইরাস না থাকলে CAG আসতে পারে না কিন্তু এই সারফেস অ্যান্টিজেনগুলো তো ভাইরাস না থাকতে পারে কিন্তু সারফেস অ্যান্টিজেনগুলো প্রিকমনে থাকতে পারে এখন এই যে বারবার বলছি সেরোলজিক্যাল মার্কার ডায়াগনস্টিক মার্কার যদি বলতে হয় তোমাকে বলতে হবে কয়টা অ্যান্টিজেন বলতে হবে দুইটা বলতে হবে HBsAg HBeAg কিন্তু যদি বলা হয় যে এই ভাইরাসে কয়টা অ্যান্টিজেন আছে তিনটা HBsAg EAG CAG S মানে কি সারফেস অ্যান্টিজেন C কোর অ্যান্টিজেন
ইও করে বলেন জিন একটু পড়তে হবে genome contains four genes. In the surface inclusion, that is the protein obviously. A protein encode করে S gene. Core protein C gene. DNA polymerase P gene. X protein একটা আছে X gene. X protein is an activator of viral RNA transcription. যে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ হয় ওখানে একটা এনজাইম লাগে এক্স প্রোটিন ওটা এক্স জিন এনকোড করে তাহলে কি কি পেলাম এস জিন সি জিন পি জিন আবার পি জিন একটা বানাবো না এস বানিয়েছো সি বানিয়েছো ডিএনএ পলিমারেজের জন্য পি বানিয়েছো আর পি এইচ বি ই এস যদি জিন বানানোর দরকার নেই পি জিন সি জিনের মধ্যেই আছে এটা core protein C gene encode করে that means ESG এবং CSG both are encoded by the C gene ঠিক তো as HBS is encode করে S gene HB ESG HB CSG both are encoded by C DNA polymerase encoded by P gene X gene is X protein which is needed for the RNA transcription. DNA এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে DNA polymerase has both DNA dependent and RNA dependent activity. RNA dependent activity যেটা ওটাকে আমরা reverse transcriptase বলি এখানে দেখো এটা আমরা যখন আমরা রেপ্লিকেশন সাইকেল পড়াবো তখন বুঝতে পারবে একটা কোশ্চেন আছে তোমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে এরকম দুইটা ভাইরাসের নাম এইচআইভি একটা তিনটা ভাইরাসের নাম রেট্রোভাইরাস কি আছে এইচআইভি এন্ড human is an important তাহলে দুই জনেরই অবশ্যই রেট্রো কেন বলছো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আমি বলছি তিনটা ভাইরাস এটা বলতে হবে হেপাটাইটিস বি ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে আসলে ওইভাবে না এনজাইম অ্যাক্টিভিটি আছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে তারপরেও তোমাকে বলতে তিনটা আর হেপাটাইটিস বি ভাইরাস বলতে হবে নেক্সট কোশ্চেন হবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের এইচআইভি তে তার রোল কি এবং হেপাটাইটিস বি ভাইরাস রেপ্লিকেশনের রোল দুইটা রোল অপোজিট এটা আমরা রেপ্লিকেশন পড়ানোর সময় বলবো নিশ্চয়ই তোমরা বলতে পারবে এইচআইভি তে কি হয় এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি করে আরএনএ থেকে ডিএনএ করে আরএনএ কে ডিএনএ কনভার্ট করে এটা কি বলে প্রোভাইরাস বানায় প্রোভাইরাস একটা কথা আছে ওটা হলো প্রোভাইরাস কিন্তু এখানে কি বলে এখানে কি একটু পড়ো না পড়লে আমরা বলবো তাহলে ডিএনএ পলিমারেজ has both RNA dependent activity and DNA dependent activity it's important a virologist কোন এক্সামিনার যদি পরীক্ষা দেয় এই সমস্ত প্রশ্ন করতে হবে না এই কথা বলগুলো স্যার কি বলছে ও লিখো নাই ও কখন লিখবে ইমেজিন ইগনোর করো না এই যে জিনগুলো এগুলো জিজ্ঞেস করা হয় আসলে হেপাটাইটিস বি ভাইরাস যদি ওইভাবে পড়াতে চাই শুধু হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু সুন্দরটা ক্লাস লাগবে এখানে যেগুলো স্লাইড রাখা হয়েছে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখা হয়েছে যেটা তোমার দরকার এটা আমার দরকার নাই রেপ্লিকেশন কিভাবে বোঝাবো আগে লিখো বসে রেপ্লিকেশন কিছু ভাইরাসের রেপ্লিকেশন সাইকেল লাগবে
হেপাটাইটিস বি লাগবে, এইচআইভি লাগবে, এই দুইটা অবশ্যই লাগবে। রেপ্লিকেশন সাইকেল যদি যে কোনো ভাইরাসের রেপ্লিকেশন সাইকেল জিজ্ঞেস করলে চুপ করে বসে থাকার দরকার নাই। কমন রেপ্লিকেশন সাইকেল তো জানো তোমরা, জানো তো কয়টা স্টেপ আছে? penetration, স্টার্ট করবে, চুপ করে বসে না থেকে স্টার্ট করবে। attachment, তারপর penetration, তুমি যদি উল্টাপাল্টা বলে দাও তোমার কত কথা শুনে uncoating এর পর ultrasonic lateral কথা বলতে হবে। হ্যাঁ সরি হ্যাঁ ভাইবা বোর্ডে কি বলছি, কথা বলতে হবে, চুপ করে বসে থাকা যাবে না। তুমি তোমার মতো বলো, আমি শুনতেছি, আমি চা খাবো, সাথে গল্প করবো, একটা না আরেকজনের সাথে গল্প করি না, তোমাদের বলতে দিয়ে না গল্প করি, কিন্তু তুমি চুপ করে থাকলে সমস্যা। তুমি তোমাদের যে জানাল রেপ্লিকেশন সাইকেল যেটা একজন বলে দাও হ্যান্ডশেক, আনকোটিং, এগুলো বলতে থাকে। তাহলে এখানে কি লিখছি? attaches to the hostel priority at the medium of HPSLG কথা বলবার সময় নাই। penetrates the cytoplasm, gets uncoated to release the DNA, এগুলো তো কমন। এই কথাগুলো একটু স্টার্ট করা যায়। এরকম উল্টাপাল্টা বলে আমি সবাইকে বলি, ওই মেয়ে যদি শুনে আমার উপর মাইন্ড করবে, অনার্স নিয়ে গেছিল বলছি কিন্তু উল্টাপাল্টা সব বুঝছি। পরে ভাইরাল করে তাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি ঠিক বলছিলে? হ্যাঁ বলছিলাম স্যার। কি ঠিক বলছিলে বলো আমাকে। এই বলছো তুমি, আসলে ঠিক বলে না। অনার্স মার্ক পেয়ে গেছে। কেন পেয়ে গেছে? সে কিন্তু চুপ করে বসে আমাদের সবকিছু মনে থাকে না। তুমি কি মনে করছো আমার সবকিছু মনে আছে? কে মনে থাকবে? আমি তো এখন লেখাপড়া করি না, আগে একসময় করছি, মনে নাই। মাঝে মাঝে ভুলভাল বলে যাও, এটা বুঝো না বুঝে ফান করে শুনবে না, শুনে ফান করবে। ঠিক আছে, বলছো তোমার মতো বলো। তাহলে এখানে কি বলা হয়েছে? ভাইরাসটা অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন কি অ্যাটাচমেন্ট হবে, পেনিট্রেট করবে। এগুলো সব কয়টা কিন্তু প্রসেস আছে। কিভাবে অ্যাবজর্পশন হয়, কোন রিসেপ্টরের সাথে অ্যাটাচ হয়, এখানে যদিও লেখা নাই। পেনিট্রেট কিভাবে করে, এগুলোরও মেকানিজম আছে। আনকোটিং কিভাবে হয়, আনকোটিং হলে কি ঢুকে, ডিএনএ ঢুকবে, মানে স্পোরটা ঢুকবে, ডিএনএ এন্ড ডিএনএ পলিমারেজ। এরপরে যেটা in the hostel nucleus, DNA ভাইরাস যেহেতু নিউক্লিয়াসে রেপ্লিকেশন হয়, partially double stranded DNA gets converted to CCC, আমি তো বারবার ভুলে যাই, completely circular DNA mediated by the host enzyme, and this DNA serves as a template for the production of hepatitis B virus messenger RNA and progenic RNA. এটা তো কমন প্রসেসের পড়ে, তাই না? আর্লি ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ হওয়া, ঠিক তো? আর্লি ট্রান্সলেশনে কি হয়? ডিএনএ থেকে আরএনএ এমআরএনএ হওয়া তো আর্লি ট্রান্সক্রিপশন। আমি বললাম আবার বলছি, এনজাইম প্রোটিনগুলো এটা হলো আর্লি ট্রান্সক্রিপশন। এর পরের স্টেপ হলো আর্লি ট্রান্সলেশন। কি প্রোটিন? এনজাইম প্রোটিন। স্ট্রাকচারাল প্রোটিন হলো লেট ট্রান্সলেশন, জেনেটিক প্রোটিন হলো আর্লি ট্রান্সলেশন। এই যে হলো এন্ড লেট ট্রান্সক্রিপশন কোনটা? আর্লি ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ হওয়া, লেট ট্রান্সক্রিপশন ডিএনএ স্ট্রাকচার জেনোমিক আরএনএ, ওই যে প্রি জেনোমিক আরএনএ বাট আন্ডারগোইং ট্রান্সক্রিপশন, একসাথে বলে দিচ্ছি। এবার কথা হচ্ছে কেন হেপাটাইটিস আমি তোমাদের লিখতে দিয়েছি এই জন্য, তাহলে অফ করে দেবো না স্যার। মেসেঞ্জার আরএনএ ট্রান্সলেট টু ফর্ম ভেরিয়াস কম্পোনেন্টস অফ ভাইরাল প্রোটিন, এটা কোন স্টেপ? লেট ট্রান্সলেশন। এটা হলো লেট ট্রান্সলেশন, দ্যাট ইজ স্ট্রাকচারাল প্রোটিন সিনথেসিস বাই এনজাইম HPCSP,
কোড প্রোটিন সিনথেসিস হয়। Then pre-genomic RNA comes to cytoplasm and gets encapsulated by newly synthesized messenger HBCAG. এটাকে কি স্টেপ বলে? জেনোমের জেনেটিক স্ট্রাকচারাল প্রোটিনগুলা জড়ো হয়ে যায়, ভাইরাল জেনো স্টেপ বলে। ভাইরাল জেনেটিক অ্যাসেম্বলি। ঠিক আছে, এরপরে যেটা এখন দেখো ভাইরাসটা আমার যেটা জেনোম ছিল ডিএনএ, এই ডিএনএ সেলের মধ্যে ঢুকছে, মধ্যখান থেকে আরএনএ হয়ে গেছে। আরএনএ হলো না, রিলিজ হতে হবে তো ডিএনএ ভাইরাস, রেপ্লিকেশন হয় নাকি আরএনএ ভাইরাস হবে? ডিএনএ ভাইরাসে রিলিজ হবে, তো এই ডিএনএ বানাইতে হবে। এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেসে রুল। ঠিক আছে, এই যে প্রি-জেনোমিক আরএনএ সাবসেল টেমপ্লেট টু ফর্ম মাইনাস স্ট্যান্ডার্ড ডিএনএ then mediated by reverse transcriptase activity of the polymerase gene. যে কোয়েশ্চনটা বলছিলাম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এইচআইভি রেপ্লিকেশন সাইকেলে কি রোল প্লে করে এবং হেপাটাইটিস বি ভাইরাসে কি রোল প্লে করে। এবং হেপাটাইটিস বি ভাইরাসের তুমি রেপ্লিকেশন সাইকেল যদি না বুঝো তুমি বলতে পারবে না। এই স্টেপ তো তোমাকে বুঝতে হবে। এখানে যে প্রি-জেনোমিক আরএনএ হয় এটা তোমাকে জানতে হবে। প্রি-জেনোমিক আরএনএ কনভার্টেড টু ডিএনএ, এটা তোমাকে জানতে হবে বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। ঠিক আছে, কিন্তু এইচআইভি ভাইরাসে কি হয়, আরএনএ জেনোম ঢুকছে, আরএনএ ভাইরাস জেনোম এটা ডিএনএ জেনোম হয়েছে, এটা হলো প্রো ভাইরাস, ওখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। সেমি তো বললো ওখানে কি শুরু আর আমি তারপর ডিএনএ এটা এই দুটো রেপ্লিকেশন সাইকেল আছে এইচআইভি এন্ড হেপাটাইটিস বি ভাইরাস। তো এখানে তো ডিএনএ থেকে আরএনএ আবার ডিএনএ হচ্ছে, একটা প্লাস থেকে আবার ডিএনএ হচ্ছে। আচ্ছা বুঝছি। কোয়েশ্চনটা তাহলে কি বললাম এটা ক্লিয়ার করবে। হোয়াট ইজ দ্য রুল অফ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম in HIV replication cycle and HBV replication? দুটো কিন্তু অপোজিট, উল্টা। একটা ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ অ্যাক্টিভিটি, আর একটা হলো আরএনএ ডিপেন্ডেন্ট। ভাই আবার বলে গেছে আমার। আচ্ছা এই এখন যদি সেটা আমাকে তো পরে বলে দিচ্ছি আবার এটা বল। তো এই চাবিটা বলাবে। Next, RNA template is removed from the negative stranded DNA mediated by RNA sector. RNA sector. এখানে একটা এনজাইম আছে, ছোট এনজাইম বলা হয় নাই, of the polymerase gene. The polymerase starts to synthesize the positive DNA strand, and but the process not complete internally, partially completed circular double-stranded DNA হয়। বলতে হয় বুঝতেছি না তো করছি।
ওই শুরু সেই কোশ্চেনটা বলা যায় জায়গা দিচ্ছে আর কি তার কোশ্চেনে তারপর কেটে ধরবে রাইয়া এটা কি তফিল 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 না মিজান তফিল ক্লাসে আসছো তুমি নোট খাতা নিয়ে আসছো নোট খাতা একদম ভুলভাল আসতো আমরাও ভুলভাল করি তো এখানে এগুলো নেক্সট কারেকশন করি আমরা অনেক সময় করি না এটা ওঠার মতো নাই কিন্তু তুমি যেটা বের করছো হচ্ছে ডিফারেন্স এটা অনেক কিছু চেঞ্জ আছে এই জন্য আমার মনে আছে যেটা আমি গতবারের ক্লাসটা এডিট করছি এডিট করে আমি হেপাটাইটিস ভাইরাস 1 দিচ্ছি আমার মনে আছে হ্যাঁ সেটা কমপ্লিট করছো তোমরা হ্যাঁ এই যে এইচপিডি হ্যাঁ আমাদের পড়ার স্টাইল চেঞ্জ করতে হবে দেখলাম ক্লাস কিছু করছেন আমি জাস্ট ছবিটা দেখি বলে যাব দেখ দরকার নেই দিয়ে না এটা দেখো এটা হলো একটা শর্ট করে দেওয়া আছে এন্ট্রি অ্যাটাচমেন্ট এন্ট্রি এটা একসাথে আনকোডিং এটা ডিএনএটা যে অবশ্যই বোঝা যাচ্ছে ডিএনএটা হলো পার্শিয়ালি কমপ্লিট সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এক পাশে একটা স্ট্র্যান্ড খালি রাখছে তাই না এই পুরো কোডটা হোস্টেড নিউক্লিয়াসে এটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট যে সার্কুলার ডিএনএ হয়েছে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ এন্ড জেনোমিক আরএনএ এখানে বোঝা যাচ্ছে না এখানে যেটা আরএনএ দিয়েছে এটা মেসেঞ্জার আরএনএ তো এখানে আর্লি ট্রান্সক্রিপশন এখানে দেখিয়েছে দেখেন আর্লি ট্রান্সক্রিপশন হবে এনজাইম হবে লেট ট্রান্সক্রিপশন হবে স্ট্রাকচারাল প্রোটিন হবে আর্লি ট্রান্সলেশন এটা যেটা দেখেছি শুধু জেনোমিক আরএনএ ডিএনএ থেকে জেনোমিক আরএনএ হয়েছে এই জেনোমিক আরএনএ প্রোটিন সিনথেসিস দেখেছে এরপরে অ্যাসেম্বলি দেখেছে অ্যাসেম্বলি পরে রিভার্স ট্রান্সক্রিপশন ঠিক আছে এই ছবিটা আরো ভালো ছবি পাবে এটা একটা হবে না আরো ভালো ছবি পাবে তো ওয়েট করো এটা দেখো এটা একটু ভালো আছে এটা ভালো পার্শিয়াল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অ্যাডজাস্টমেন্ট আনকোডিং এটাকে আমরা বলি যে ডিএনএ রিপেয়ার ডিএনএ যে পার্শিয়ালি ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার এটা কমপ্লিটলি সার্কুলার ডিএনএ এটা ডিএনএ রিপেয়ার এই ডিএনএ রিপেয়ার কিভাবে হবে ডিএনএ রিপেয়ার হওয়ার জন্য তার কোনো এনজাইম নেই যা হোস্ট এনজাইম সে ডিএনএ রিপেয়ার করে এরপরে ট্রান্সক্রিপশনে দেখো মেসেঞ্জার আরএনএ প্রি জেনোমিক আরএনএ একটা হলো আর্লি ট্রান্সক্রিপশন আর একটা হলো লেট ট্রান্সক্রিপশন মেসেঞ্জার আরএনএ প্রি জেনোমিক আরএনএ মেসেঞ্জার আরএনএ থেকে আর্লি ট্রান্সলেশন এনজাইমেটিক প্রোটিন এন্ড লেট ট্রান্সলেশন একসাথে দেখিয়েছে এনক্যাপসুলেশন প্রি জেনোমিক আরএনএর সাথে যেটা তোমরা যেটা অ্যাসেম্বলি বলছো অ্যাসেম্বলির পরে যেটা হলো প্রি জেনোমিক আরএনএ serves as a template for negative stranded DNA synthesis. Then positive stranded DNA synthesis enveloping the Golgi agar apparatus exit from the cell অথবা re-enter the cycle. এখন কিভাবে এক্সিট করবে সেল থেকে? বাডিং এইভাবে জিজ্ঞেস করা হয় রিলিজ কিভাবে হয় হোস্টেল থেকে বাই বার্ডিং অর লাইসিস এক্সাম্পল বলো বার্ডিং হয়ে রিলিজ হয় এরকম পাঁচটা ভাইরাসের নাম হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস এইচআইভি ভাইরাস রেবিস ভাইরাস এগুলো সব আরএনএ ভাইরাস যত আছে
সবগুলো তো নন এনভেলপ ভাইরাস, এগুলো সব এনভেলপ, এগুলো সব বাড়ি। লাইসিস ওয়ে রিলিজ হয় এরকম ভাইরাসের নাম দিয়ে এই হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, রোটা ভাইরাস, পোলিও ভাইরাস, এগুলো সব নন এনভেলপ ভাইরাস। এখন রিপ্লিকেশন সাইকেল আসলে রিপিট দেওয়া হয় না, যদি দেয় এত স্টেপ লিখতে হবে না, তুমি জাস্ট পিকচারটা এঁকে দিলেই ভালো করে রেকর্ডটা করে দিলেই মোর দেন 5 মার্ক 80% মার্ক দেওয়া হবে। এটা বোধ আঁকার চেষ্টা করবে না, এখন আর অল্প সময় দেওয়া যাবে না, এটা সব জায়গায় পাবে, তোমরা এখন 92 পাবে। আরো দেখান ছবি এত কম দাম বেশি ছবি দেখাই মোড অফ ট্রান্সমিশন, মোড অফ ট্রান্সমিশন কি? এটা আসলে প্যারেন্টালটা আগে বলা হয় হলো প্যারেন্টাল ট্রান্সমিশন, সেক্সুয়াল ট্রান্সমিশন, ভার্টিক্যাল ট্রান্সমিশন। এই ভার্টিক্যাল ট্রান্সমিশন কি? হ্যাঁ, ট্রান্সপ্লাসেন্টাল না তো ভার্টিক্যাল, এটা একটু অপোজিট কি? হরাইজন্টাল। হরাইজন্টাল কি? হ্যাঁ, ভাই বোনের মধ্যে হরাইজন্টাল, মা বাবার মধ্যে হরাইজন্টাল, এরকম ভাই থেকে বোনের মধ্যে যেতে হবে, তোমার কাছ থেকে ওর কাছে গেলে হবে না, এটা এইরকম ব্যাপারটা। হ্যাঁ, এই তোমার কি জানো না ভার্টিক্যাল ট্রান্সমিশন কি? মা বাবার থেকে আসবে, এই ধরনের কথা বলা হবে। ভার্টিক্যাল হলো মাদার টু ফিটাস, মাদার টু ফিটাস কিভাবে ট্রান্সমিশন হতে পারে, ট্রান্সপ্লাসেন্টাল একভাবে হতে পারে, শুনো আবার কি ভাইয়া ব্রেস্ট মিল্ক প্লাসেন্টা একভাবে হতে পারে, আরেকটা হলো ডিউরিং ডেলিভারি যদি ভ্যাজাইনাল ইনফেকশন থাকে হতে পারে, দুটো ভাইয়া ব্রেস্ট মিল্ক তিনভাবে হতে পারে। আর হরাইজন্টাল ট্রান্সমিশন হলো পার্সন টু পার্সন ট্রান্সমিশন, মা বাবা ভাই বোন না, তোমার কাছ থেকে ওটা সবার কাছে হলে একটু হরাইজন্টাল, ঠিক আছে? প্লাসেন্টা দিয়ে দিতে এগুলো তুমি করবে না, তাহলে এখানে প্যারেন্টাল ট্রান্সমিশন, ভার্টিক্যাল ট্রান্সমিশন, সেক্সুয়াল ট্রান্সমিশন তিনভাবেই হতে পারে। প্যারেন্টাল যদি যে সকালে জিজ্ঞেস করছিলাম তুমি কি বুঝো, এটা আসলে লিখতে হবে না, তোমরা বুঝো ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট ডিউরিং ডেলিভারি ব্লাড প্রোডাক্ট ট্রান্সমিশন কি জিনিস ক্লাস না করে প্লেটলেট ট্রান্সমিশন করে contaminated syringe needles, needle prick injury, hepatitis B virus infective dose অনেক কম, পয়েন্টের পরে 400 তারপরে ml, এই পরিমাণ ব্লাড যদি হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড পেশেন্টের ব্লাড যদি তোমাকে ঢুকিয়ে দেওয়া হয় তোমার ইনফেকশন হবে। এখন কথা হলো এইচআইভি ভাইরাস, এইচসিভি ভাইরাস, এইচবিভি ভাইরাস, এই তিনটার মধ্যে কোনটা ইনফেক্টিভ ডোজ কোনটা সবচেয়ে কম? হেপাটাইটিস বি ভাইরাস। এই যে সার্জন যদি অপারেশন করতে চায় একটা ইনফেক্টেড পেশেন্টের গায়ে অপারেশন করে, অনেক সময় রিপিট ইনজুরি হয়, বাইট দেওয়ার সময় স্টেজ দেওয়ার সময় অ্যাসিস্ট্যান্টের মধ্যে লাগে এক ছোট হয়ে যায়, এটা একটা এই জন্য কোয়েশ্চেন আছে, একটা সার্জন অপারেশন করার সময় রিপিট ইনজুরি হলো, তুমি কিভাবে প্রিভেন্ট করবে হেপাটাইটিস বি ভাইরাস? এটা কোয়েশ্চেন আছে, এটা আমরা পরে বলবো। তো এই রিপিট ইনজুরি inoculation during surgical and dental procedure, এটা খুব সাবধান, আমি সবসময় বলি এটা আমাদের দেশে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন রেট অ্যারাউন্ড 6%, ঠিক আছে? এটা আমরা বলি যে অনেক বেশি, এটা এই যে ডেন্টাল প্রসিডিউর এটাতে আমি খুব ভয় পাই, কারণ আমি যতদূর জানি ডেন্টাল প্রসিডিউর যারা আমি ওদের রেসপেক্ট করে করছি প্রপার স্টেরিলাইজেশন প্রটোকলটা ফলো করে না। তোমার দাঁতে কাজ করছে, নেক্সট পেশেন্ট তুমি ওই ইনস্ট্রুমেন্ট গরম পানিতে ওয়াশ করে দিল, এভাবেই করে, এটা খুব সাবধান। Percutaneous irritation by shared measures and toothbrush, প্রবলেম হলে এই যে সেলুনে
এরপরে চুল কাটাও ওখান থেকে হয় এই সেগুলোতে এখানে লেখা আছে মোর ইনফেকশন দ্যান ইস IV and is restricted 0.0001 ml of blood can be infectious. আমার থেকে দেখ আচ্ছা এটা দরকার নাই Pathogenesis decline is শাখারি বীজের রোগটি cytotoxic T cell mediates an immune attack against the viral antigen inflammation necrosis attribute সব hepatitis C viral hepatitis C pathogenesis same এটা attack by cytotoxic T cell causing inflammation necrosis of the hepatocytes after taking the blood virus infects hepatocyte viral antigens are displayed on the surface of the cell then cytotoxic T cell comes and attack against the viral antigen inflammation necrosis. HPV still does not cause any Blood can be infectious. Just to get hepatitis B virus in Germany, shock hepatitis virus itself does not cause any cytopathic effect to the hepatocyte. Hepatocyte ওরকম তারা ডিসার্ভ বা ডিস্ট্রাকশন করতে পারে না যার জন্য তোমার জন্ডিস হবে এটা করতে পারে না cytotoxic T cell সেই ডিস্ট্রাকশন করে এত লাইন দিতে হবে না দুটো লাইন হবে স্যার একটু সাইটোটক্সিক টি সেল বইয়ে হেপাটাইটিস বি ভাইরাস লিখবা অন্তত 25 পেজেস পড়ে নিতে হবে লিখতে হবে না প্যাথোজেনেসিস এটা লিখতে হবে না এটা একটা ওয়ার্ড মনে রাখতে হবে অ্যাটাক বাই দ্য সাইটোটক্সিক কিলিং প্রসেস এটা খুবই ইম্পর্টেন্ট আউটকাম অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন ক্লিনিক্যাল আউটকামস অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন অথবা কমপ্লিকেশনস অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন অথবা সিকুয়েলি অফ অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন মানে কোয়েশ্চন আমরা অনেকভাবে করি হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হয়েছে তার কি কি সমস্যা হতে পারে কি কি আউটকাম হতে পারে এটা ইম্পর্টেন্ট একটা রিটেন কোয়েশ্চন ভাইবা কোয়েশ্চন এবং তোমার শুধু রিটেন ভাইবা চিন্তাগুলো হবে না তোমার নিজেরও জানতে হবে এটা অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস যদি হয় এখানে পার্সেন্টেজগুলো ভেরি করবে তোমরা বলার সময় অলওয়েজ অ্যারাউন্ড অ্যাবাউট এইভাবে বলবে About 90% complete resolution হয়ে যাবে এটা তোমরা জানো কিনা About around 90% patient নিজে নিজে ভালো হয়ে যায় complete resolution 1% fulminant hepatitis leading to hepatic coma মারা যায় fulminant hepatitis এটা তোমরা দেখে থাকবে ওয়ার্ডে দেখে থাকবে fulminant hepatitis রোগী তারপরে প্রি কমা দেন কমা এরকম রোগী খুব খারাপ ওখান থেকে ফেরত আসা খুবই কম এই নাই নাই বেশ শেষ আমাকে বলো আমি ধার নিয়ে দিলে একটু পেজ ধারতে হবে তাদের কাছে এইখানে কি ওখান থেকে একটু দিয়ে দাও তোমার কাছে কারো কাছে একটা এক্সট্রা পেজ নাই এই স্পাইরাল আছে দাও এটা আমাকে বলবে আমি কিছু পেজ এক্সট্রা দেবো পরীক্ষায় যেরকম দিয়ে তোমাদের এক্সট্রা কার্ড আছে আপনি আসেন 1% fulminant hepatitis 9% এগুলো সবসময় about 9% chronic খাতা শেষে গেলে স্যারকে বলি এখানে chronic নাই কিন্তু more than 6 months এটা chronic hepatitis এর definition persistence of surface antigen for more than 6 months এটা হলো chronic hepatitis তো 9% লিখো chronic hepatitis B chronic hepatitis B chronic কখন বলবে persistence তোমরা বলো স্যার অনেক দিন থাকে অনেক দিন বাইরে পাবো অনেক দিন এটা কয়দিন বলছো এই 10 বছর এইভাবে বলি এই 20 বছর more than 6 months যদি persist করে যে ইনকমপ্লিট ডেফিনিশন তারপরে অ্যাকসেপ্ট করি চুরিটি এই চুরিটি লিঙ্ক করছে চশমা নাও দেখাও
এখন যেগুলো ক্রনিক হেপাটাইটিস, এই যে মোর দেন 6 মান্থ যেটা ক্রনিক হেপাটাইটিস, তার মধ্যেও আবার ভালো হয়ে যাবে। 50% অ্যারাউন্ড 50% ইনজেকশন হয়, আর বাকি যারা আছে বাকি 50% কিছু আছে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার। এখানে হয়তো পাবো 8% অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার, সে জানেও না হেপাটাইটিস বি আছে তার। এরকম যারা বিদেশে যায় ওদের স্ক্রিনিং করতে হয়, হেপাটাইটিস বি, এইচসিভি, এইচআইভি পাওয়া যায়, 4-5% পাওয়া যায়। তারা নিজেরাও জানে না যে ওদের তারা ক্যারিয়ার, অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার, chronic persistent hepatitis and chronic active hepatitis. এখন যারা chronic active hepatitis তাদের সমস্যা বেশি। এটা হলো cirrhosis of liver, hepatic carcinoma হতে পারে। আর chronic persistent hepatitis যারা, তারাও হতে পারে cirrhosis, hepatic carcinoma, কিন্তু তাদের extra hepatic manifestations গুলো বেশি হয়। extra hepatic manifestations গুলো হয়, এটা হয় antigen complex, immune complex mediated disease বলে আমরা। তুমি এটা পড়ছো তো, glomerulonephritis, hepatitis B induced glomerulonephritis, immune complex glomerulonephritis যেটা type 10 hypersensitivity, এটা কিন্তু persistent hepatitis, polyarthritis nodosa, extra hepatic disease গুলো বেশি। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট। 90% complete resolution, around 90%, 1% fulminant hepatitis, 9% chronic hepatitis, and among the chronic hepatitis cases, 50% may resolve completely, and another 50% may develop into chronic active hepatitis, chronic persistent hepatitis, and there may be some cases of asymptomatic carrier. And among the chronic active hepatitis patients, there is more chance to develop hepatocellular carcinoma and cirrhosis of liver. সবাই একটা স্যার cirrhosis of liver হয় এইভাবে তোমরা যেভাবে বলো আমরা এটা বলি তোমাদের, বলার উদ্দেশ্য হলো এইভাবে যদি না বলি স্যার cirrhosis হয়, hepatocellular carcinoma হচ্ছে, তো সবার carcinoma হবে, hepatitis liver ইনফেকশন হবে। এবার চেক করে থাকো এটা সমস্যা আছে, এটা তোমার নিজের থেকে জানতে হবে। আচ্ছা, জানবো। আমার খেয়াল আছে 5 মিনিট পরে তোমাকে ছাড়বো। এখন কথা হলো হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। তোমার হলো একটা 1 বছরের বাচ্চা হলো, কার ক্রনিক হেপাটাইটিস বেশি হওয়ার সম্ভাবনা থাকে? কার বেশি হবে? ছোট বাচ্চাদের। কেন? নট ডেভেলপ ইমিউন সিস্টেম, নট yet fully developed, এই জন্য ওদের বেশি। হেপাটোসেলুলার কার্সিনোমা কাদের বেশি হবে? সিরোসিস অফ লিভার কাদের বেশি হবে? তাও বাচ্চা। তাহলে এখানে কি লেখা আছে? ও হাইলি অকার্স ইন, তো এটা এখনো আসে নাই। অকার্স ইন ক্রনিক ক্যারিয়ার্স, হেপাটাইটিস বি ভাইরাস হ্যাজ নো অনকোজিন, ওদের কোনো অনকোজিন কিন্তু নাই। বলছি 4টা জিনের কথা বলছি। তাহলে ওদের কার্সিনোমা কিভাবে হয়, অনকোজিন কিভাবে কার্সিনোমা করে বলো, এটা বলো, নরমাল প্রসিডিউর করো। কিভাবে হয়? যাদের অনকোজিন আছে যে সমস্ত ওখানে কার্সিনোমা ইয়ে হয়। তো ভাষায় কথা বলে লাভ নাই। আমাদের একজন নাম শুনে থাকবেন আমরা, সুতরাং এরকম নাম করা ইন্টার্নিস্ট, মেডিকেল স্পেশালিস্ট আমিনুল ইসলাম স্যার বলে যে আমি জানি একটু ভেগু জানি। ভেগু বুঝো? VAGUE, মানে অল্প জানি, ভেগু জানার কোনো নাম নাই। ঠিক আছে? অনকোজিন, এদের অনকোজিন নাই, কিন্তু তারা কার্সিনোমা কিভাবে করছে? Result of persistent cellular regeneration that attempts to replace the dead hepatocyte. এখানে দেখো একবার ডিজেনারেশন হয়, রিজেনারেশন, এটা হচ্ছে কিন্তু
যারা ক্রনিক, এটা তো ক্রনিক হেপাটাইটিস পেশেন্টদের হয়, তাহলে পারসিস্টেন্ট ডিজেনারেশন হচ্ছে, এতেই কার্সিনোমাটা ডেভেলপ হয়। আরেকটা হলো ম্যালিগন্যান্ট, এটা ইনসারশনাল মিউটাজেনেসিস বলে, ইনসারশনাল মিউটাজেনেসিস, তার মানে রেপ্লিকেশন সাইকেল খেয়াল করো, কোড যেটা ডিএনএ, ভাইরাল ডিএনএ ইনসার্টেড ইনটু দ্য জেনোম ডিএনএ, নিউক্লিয়াসে ঢুকে এখানে রেপ্লিকেশনটা হয়, তো ঢোকার সময় এরা জেনোমের হেপাটোসাইটের কন্ট্রোল নিয়ে নেয়, এটা হলো ইনসারশনাল। তখন অন্টোজিনটা, হেপাটোসাইটের যে অন্টোজিন আছে, ভাইরাসের তো অন্টোজিন নাই, এই অন্টোজিনটাকে অ্যাক্টিভেট করে, এই জন্য কার্সিনোমাটা হয়। এটাকে বলে insertional mutagenesis, which could occur when the HBV genome integrates with the hepatocyte DNA. The integration of DNA could activate the cellular oncogene, leading to loss of growth control. তাহলে এটা একটা কোয়েশ্চন, তাদের অনকোজিন নাই কিন্তু কার্সিনোমা কিভাবে হয়? Repeated degeneration number 1, number 2, insertional mutagenesis. একটু বুঝিয়ে বলতে হবে insertional mutagenesis বলতে কি, আজকে অ্যাক্টিভ নেক্সট ক্লাস আস্তে আস্তে তোমাদের প্যারাসাইটোলজি শেষ হয়ে যাবে, জানবে তবে হেপাটাইটিস আর একটা ক্লাস হবে না বলে আমার আরো দুটা এসসিবি বাকি আছে, হেপাটাইটিস বি ভাইরাস বাকি আছে, অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস বাকি আছে, দুটা ক্লাস লাগে যাবে, মরে যাব। ভাইরাসে পড়তে পড়তে মধ্যে ভাইরাস আক্রান্ত হয়ে গেছি। হেপাটাইটিস বি এন্ড এইচআইভি ভাইরাস, এই দুটো ভাইরাস খুব ভালো করে পড়তে হবে, কারণ এই হেপাটাইটিস বি না, শুধু হেপাটাইটিস ভাইরাস, এইচআইভি ভাইরাস, সবাইকে, সব স্টুডেন্টকে এই দুটো টপিকস থেকে কোয়েশ্চেন করা হবে। এই যেটুকু কথা আমার বক্সে ঢুকা। সকালে কয়জন একজন ছিল, এখন সকালে যে 30 জন, এখন 30 জন না স্যার বলতেছে, ঠিক আছে সকালে পার্সেন্টেজ শিট নিয়ে দেখতে হবে কারা কারা অ্যাবসেন্ট ছিল।